আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ২০২৪ সালে ফিল্ড অফিসার পদের পরীক্ষা হয়েছিল, সেটার প্রশ্ন সলিউশন শেয়ার করব। জানুয়ারি ২০২৬ যেটা ২২ তারিখ পর্যন্ত বর্তমানে একটা সার্কুলার চলতেছে সেইম পদের, সেটার প্রশ্ন কিভাবে হয় এটা থেকে আইডিয়া নিতে পারবেন। সো লেটস গো। নাম্বার ১, প্রাচীন গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর ডি, চাঁপাইনবাবগঞ্জ। ব্যাখ্যাটা দেখি। বাংলার প্রাচীন জনপদসমূহের মধ্যে রয়েছে গৌড়, বঙ্গ, তারপরে পুন্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ। উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, বাংলা, দণ্ডভুক্তি ইত্যাদি। গৌড় হলো বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিম বাংলার মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ। তাহলে বাংলাদেশের যে অংশটা সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? সঠিক উত্তর এ, নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। ব্যাখ্যাটা একটু খেয়াল করুন। আয়তনে ক্ষুদ্র জেলা নারায়ণগঞ্জ, যার আয়তন ৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার এবং আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা হলো রাঙামাটি। এখানে একটু খেয়াল করুন, আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি, বড় বিভাগ হলো চট্টগ্রাম এবং থানা হলো শ্যামনগর। আর জনসংখ্যায় বড় হলো ঢাকা জেলা, ঢাকা বিভাগ এবং গাজীপুর হলো সদর, গাজীপুর থানা বা সদর, এটা আর কি। নাম্বার ৩ বলা হয়েছে বাংলাদেশকে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেছেন কে? সঠিক উত্তর ইবনে বতুতা। তিনি বাংলাদেশকে দোজখীপুর নিয়ামত বলে অভিহিত করেছেন। ইবনে বতুতা ফখরুদ্দীন মুবারক শাহের রাজত্বকালে ১৩৪৬ সালে বাংলায় আসেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইবনে বতুতা কখন বাংলায় আসেন? ১৩৪৬ সালে। কার শাসনামলে? ফখরুদ্দীন মুবারক শাহের শাসনামলে। নাম্বার ৪ বলা হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথ্বীরাজ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হন কার কাছে? মোহাম্মদ ঘুরির কাছে। এটা খুবই চমৎকার একটা তথ্য। নাম্বার ৫ নাম্বার বলা হয়েছে সুলতান মাহমুদ গজনবী, বিখ্যাত বীর যিনি সুলতান মাহমুদ গজনবী কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? এটা আমরা অলমোস্ট সবাই জানি ও সবাই পড়েছি, সেটা হলো ১৭ বার। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে 1027 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ এর মধ্যে এই 27 বছরে তিনি মোট 17 বার কি করেন? ভারত অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য গুরুত্বপূর্ণ একটা তথ্য যে মহাকবি ফেরদাউসি তিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবীর সভাকবি। এই তথ্যটা আসার মতো যে সুলতান ফেরদাউসি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হলো সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। তারপরে ৬ নং প্রশ্নটা খুবই প্রশ্নটা দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে ঐতিহাসিক ৬ দফা পেশ করেন কখন? সঠিক উত্তর হলো ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। তাহলে অলরেডি আমরা কি তথ্য পড়লাম একটু মনে করার চেষ্টা করি। প্রাচীন গৌরনগরের অংশবিশেষ হলো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা? পড়েছি নারায়ণগঞ্জ। বাংলাদেশকে প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেছেন কে? ইবনে বতুতা। তারপরে হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে কার কাছে পরাজিত হন? তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হন মোহাম্মদ ঘুরির কাছে। সুলতান মাহমুদ গজনবী কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর ১৭ বার। এবং লাহোরে ঐতিহাসিক ৬ দফা পেশ করে কত তারিখে? ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার ৭, অর্ধ পরিবাহী পদার্থ কোনটা? সঠিক উত্তর হলো সিলিকন। সিলিকন হলো অর্ধ পরিবাহী পদার্থ। কম্পিউটারের মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। এই তথ্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। আর অর্ধ পরিবাহী পদার্থ হলো সিলিকন। নাম্বার ৮, পানি বরফে পরিণত করা হলে এর আয়তন কি হয়? আয়তন সঠিক উত্তর বেড়ে যায়। পানি যদি বরফে পরিণত তার আয়তন বেড়ে যায়, কারণ তখন এর বরফের ঘনত্ব পানির তুলনায় বেড়ে যায়। এইগুলো ৮ নম্বর তথ্য। এরপরে ৯ নম্বর তথ্য দেখি। ৯ নম্বর তথ্য বলা হয়েছে ছত্রপতি নামে কে বিখ্যাত? সঠিক উত্তর সি, ছত্রপতি নামে শিবাজি বিখ্যাত। তার ছত্রপতি হলো শিবাজির উপাধি। শিবাজি ভোসলে অথবা ছত্রপতি শিবাজি রাজে ভোসলে তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ১৬৭৪ সালে ৬ জুন মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি হিসাবে মুকুট ধারণ করেন। তাহলে ছত্রপতি শিবাজির পুরো নাম হলো ছত্রপতি শিবাজি রাজে ভোসলে। তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? সঠিক উত্তর সি, ৮ই জানুয়ারি ১৯৭২ সালে। ৮ই জানুয়ারি ১৯৭২ সালে। পরবর্তী প্রশ্ন, আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
আরবদের আক্রমণের সময় সিন্ধু প্রদেশের রাজা ছিলেন দাহির এবং কে উমাইয়া খলিফা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 711 খ্রিস্টাব্দে সিন্ধু পরাজয় হয়। আরবদের আক্রমণের সময় সিন্ধু বিজয়ের রাজা ছিলেন দাহির সেন, তিনি সেন বংশের শেষ রাজা ছিলেন। উমাইয়া খিলাফতের মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 711 খ্রিস্টাব্দে তিনি পরাজিত হন। রাজা দাহির সেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের ব্রাহ্মণ রাজবংশের শেষ হিন্দু রাজা ছিলেন। আচ্ছা, তথ্যটা একটু মনে রাখা জরুরি যে দাহির সেন পাকিস্তানের হিন্দু প্রদেশের ব্রাহ্মণ রাজবংশের শেষ হিন্দু রাজা ছিলেন। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 12, হুমায়ুন নামা কে লিখেছেন? সঠিক উত্তর ডি, গুলবদন বেগম। হুমায়ুন নামা এর রচয়িতা হলেন গুলবদন বেগম। এরকম আরও কিছু বিখ্যাত সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু, তিনি লিখেছেন অব্যক্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বর্তমান প্রধান উপদেষ্টা, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থ, এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সংস্কৃতির রূপান্তর, এটা লিখেছেন গোপাল হালদার। এরপর হচ্ছে পরতার অর্থনীতি, আলী আকবর খান। বিজ্ঞান বিষয়ক রচনার জন্য বিখ্যাত সাগরের রহস্য পড়ি, এসব বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়, এটা লিখেছেন কলিঙ্গ পুরস্কার প্রাপ্ত ডক্টর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। এরপরে শেষে রয়েছে ডক্টর আনিসুজ্জামানের স্বরূপের সন্ধান। এখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, এটা কোন ধরনের গ্রন্থ? আত্মজীবনীমূলক গ্রন্থ। কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস। পরবর্তী প্রশ্ন 13তে বলা হয়েছে হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে কি বলা হয়? সঠিক উত্তর মক্কি সূরা। হিজরতের পূর্বে যেই সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কি সূরা। মক্কি সূরার সংখ্যা 86টি, খুবই গুরুত্বপূর্ণ। মক্কি সূরার সংখ্যা কতটি? 86টি। গত ক্যাশ এবং জেনারেলের এই দুইটা যে কোনো একটা পরীক্ষা এসেছিল এই তথ্যটা। হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে, আর মাদানী সূরার সংখ্যা হলো 28টি। তাহলে মক্কি সূরা হলো 86টি আর 28টি হলো মাদানী সূরা। এই তথ্যটা গুরুত্বপূর্ণ, ইসলামের অংশ থেকে, ইসলাম শিক্ষার অংশ থেকে তথ্যটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে 14 নম্বর, বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হলো পদার্থবিজ্ঞানে। বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে? পদার্থবিজ্ঞানে। রসায়ন হলো পদার্থবিজ্ঞান, পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম, পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে রসায়নের মধ্যে, আর শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান শাখায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 নম্বর প্রশ্ন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে এসেছিলেন? সঠিক উত্তর সিরিয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে এসেছিলেন? সঠিক উত্তর ডি, সিরিয়া। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ব্যাখ্যা অংশে এখানে এইটা তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন 4% হিম থাকে এবং 96% গ্লোবিন নামক সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 17 নম্বরে বলা হয়েছে শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর ডি, থাইল্যান্ড। থাইল্যান্ডের পুরাতন নাম কি? শ্যাম দেশ। এখানে একটু তথ্যটা দেখি যে শ্যাম দেশ থাইল্যান্ডের পুরাতন নাম। থাইল্যান্ড শব্দের অর্থ স্বাধীন ভূমি বা মুক্ত ভূমি, এটা পরীক্ষায় এসে থাকে যে থাইল্যান্ড শব্দের অর্থ কি? মুক্ত ভূমি বা স্বাধীন ভূমি। 1939 সালে 23শে জুন শ্যাম দেশের নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়। কবে? 1939 সালে। জাপানের আইনসভার নাম কি? চমৎকার তথ্য, এটা এসেই থাকে, ডায়েট। জাপানের আইনসভার নাম কি? সঠিক উত্তর হলো ডায়েট। একটু তথ্য ব্যাখ্যাটা দেখতে হবে যে জাপানের আইনসভার নাম হলো ডায়েট। ইসরায়েলের আইনসভার নাম হলো নেসেট, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, নেসেট। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। আর যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। এখানে কয়েকটা আইনসভার নাম দেওয়া আছে। বাংলাদেশের আইনসভা হলো জাতীয় সংসদ, পাকিস্তানের আইনসভার নাম হলো জাতীয় সংসদ বা সিনেট, নেদারল্যান্ডসের আইনসভার নাম স্ট্যাটেট জেনারেল, আফগানিস্তানের আইনসভা, এটা গুরুত্বপূর্ণ, লয়া জিরগা, মালদ্বীপের আইনসভার নাম মজলিস, যুক্তরাষ্ট্র পার্লামেন্ট, জার্মানি রাইখস্ট্যাগ, জাপান ডায়েট, ভারতের লোকসভা বা রাজ্যসভা, তুরস্ক গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। তুরস্কের জাতীয় ইসের নাম কি? আইনসভার নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। ভুটান সংডু, যুক্তরাষ্ট্র কংগ্রেস, ডেনমার্ক ফোকেট এবং সুইডেনের নাম রিডড্যাক। এই হলো গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী প্রশ্ন নাম্বার 19,
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে সঠিক উত্তর ডি, বেরিং প্রণালী। এখানে বিভিন্ন প্রণালীর নাম দেওয়া আছে যে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা থেকে ইউরোপকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক থেকে। তারপর ডোভার প্রণালী যেটা ফ্রান্স ব্রিটেনকে আলাদা করেছে, ইংলিশ চ্যানেল ও উপসাগরকে এক করেছে। বেরিং প্রণালী এশিয়া থেকে উত্তর আমেরিকা, এটা গুরুত্বপূর্ণ তথ্য। বেরিং প্রণালী এশিয়া থেকে উত্তর আমেরিকাকে আলাদা করেছে এবং যুক্ত করেছে উত্তর সাগর এবং বেরিং সাগর। পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে কি দিয়েছে? পক দিয়েছে। ঠিক আছে, এই তথ্যটা এভাবে গুরুত্বপূর্ণ যে ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে কি? ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে পক প্রণালী। ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে পক প্রণালী এবং ভারত মহাসাগরের সাথে আরব মহাসাগর যুক্ত করেছে কে? পক প্রণালী। তার মানে পক প্রণালী হলো ভারতের আশেপাশে। হ্যাঁ, এই তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার 20 নাম্বার বলা হয়েছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সঠিক উত্তর বি, সিলিকন দিয়ে। যেটা আমরা কিছুক্ষণ আগে একটা তথ্যে পড়েছিলাম যে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। সিলিকন একটা অর্ধপরিবাহী পদার্থ, তাই সিলিকন ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? কম্পিউটার মূল মেমোরির ক্ষেত্রে। নাম্বার 21 নম্বর বলা হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ডি, ইয়েমেনের নাগরিক। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেনের নাগরিক। নাম্বার 22 মৌমাছি চাষের নাম কি? এপিকালচার। গুরুত্বপূর্ণ তথ্য। মৌমাছি পালন বিদ্যার নাম কি বা মৌমাছি চাষ বিদ্যার নাম কি? সঠিক উত্তর হলো এপিকালচার। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে মৌমাছি পালন বিদ্যা, মাছ পালন বিদ্যা, তারপর চিংড়ি পালন বিদ্যা, তারপর সামুদ্রিক এই টাইপের এগুলো চাষ বিদ্যার নাম কি? হ্যাঁ, সো এটা একটু ব্যাখ্যাটা দেখে নিই। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছি মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য পালন বিদ্যা, এটা সহজে মনে রাখবেন পিসিকালচার। সেরিকালচার বলতে বোঝায় রেশম চাষ বিদ্যা এবং হর্টিকালচার যেটা হলো উদ্যান পালন বিজ্ঞান। তাহলে উদ্যান পালন বিজ্ঞানের বৈজ্ঞানিক নাম কি? সেটা হলো হর্টিকালচার। সেরিকালচার হলো রেশম চাষ, রেশম পোকার চাষ পদ্ধতি। আর পিসিকালচার হলো মৎস্য পালন চাষ। নাম্বার 23 নাম্বার বলা হয়েছে পেট্রোল ছাড়া গাড়ি চলা কোন ধরনের পরিবর্তন? সঠিক উত্তর সি নাম্বার বলেছে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। পেট্রোল ছাড়া গাড়ি চলা কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ যার নাম হলো হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ সোনারগাঁও, ভুলুয়া, পঞ্চগড়। সঠিক উত্তর হলো হরিকেল। বাংলাদেশের প্রাচীন যে জনপদগুলো সেগুলোর নামগুলো আরেকবার দেখে নিই। হরিকেল, গৌড়, বঙ্গ, পুন্ড্র, সমতাট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কিন্তু বর্তমান বরিশাল। উত্তরারো, দক্ষিণারো, বাংলা এবং দণ্ডভক্তি। হ্যাঁ, এটা কিন্তু অনেক বইয়ে থাকে না, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, তথ্যটা মনে রাখবেন। তাহলে বাংলার প্রাচীন জনপদ সমূহের নামগুলো আরেকবার দেখে নিই। সেটা হচ্ছে হরিকেল, গৌড়, বঙ্গ, পুন্ড্র, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ, উত্তরারো, দক্ষিণারো, বাংলা, দণ্ডভক্তি ইত্যাদি। নাম্বার 25 বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং বিসিএস পরীক্ষায় এসেছিল এটা। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? সঠিক উত্তর হলো বর্ধমান হাউস। বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। এটা 1955 সালে 3 ডিসেম্বর বর্ধমান হাউসে প্রতিষ্ঠিত হয়। 1952 সালে ভাষা আন্দোলন এবং এদেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয়ের বিকাশের প্রেরণার জন্য বাংলা একাডেমির সৃষ্টি হয়। নাম্বার 26 নাম্বার বলা হয়েছে রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? রবীন্দ্র শব্দটাকে ভাঙলে দুইটা জিনিস হয়, একটা হলো রবি মানে সূর্য, আর হলো ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। এরকম আরো কিছু সন্ধি বিচ্ছেদ আছে, যেটা হলো গিয়ে অতি যোগ ইত, অতীত। তারপর দীর্ঘ ইটা হয় হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুইটা মিলে হয় দীর্ঘ ই। পরিযোগ ইক্ষা, পরীক্ষা। তারপরে গীতীন্দ্র, ক্ষিতীন্দ্র, মহীন্দ্র, শিশু, পৃথিস, অতীব, প্রতীক্ষা ইত্যাদি। তারপরে নাম্বার 27 বলা হয়েছে
কদাকার শব্দটা কোন উপসর্গের যোগে গঠিত? কদাকার শব্দটা কোন উপসর্গের যোগে গঠিত? সঠিক উত্তর এ, দেশীয় উপসর্গ। মোট বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। 21টার মধ্যে কদাকার শব্দটা কদ উপসর্গের যোগে গঠিত হয়েছে। খাঁটি বাংলা উপসর্গ আর দেশীয় উপসর্গ সেম নাম, সেম জিনিস। তার মানে হলো খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং দেশীয় উপসর্গ হলো 21টি। নাম্বার 28। 28 নাম্বারে বলা হয়েছে কোন দুটি অঘোষ ধ্বনি? সঠিক উত্তর চ এবং ছ। এখানে যেগুলো দেওয়া আছে চ ছ, ড ঢ, ব ভ এবং দ ধ, এগুলোর মধ্যে চ এবং ছ এই দুইটা হলো অঘোষ ধ্বনি। নাম্বার 29 নাম্বারে কারকের একটা প্রশ্ন আছে, এটা একটু বোঝার বিষয় যে বাবা বাড়ি নেই, বাবা কোথায় নেই? বাড়ি নেই। বাড়ি দ্বারা কিন্তু একটা স্থান বোঝায়, হ্যাঁ। সো স্থান কাল পাত্র ইত্যাদি, স্থান কাল বিষয় ভাব ইত্যাদি বোঝালে সেটা সাধারণত অধিকরণ কারক হয়। এখানে বাড়ির সাথে যেহেতু আর কোনো নেই, বিভক্তি নেই, সো এটা হবে শূন্য, অধিকরণে শূন্য। বাবা বাড়ি নেই, বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সি, অধিকরণে শূন্য। বাবা বাড়ি নেই, এখানে বাড়ি অধিকরণে শূন্য বিভক্তি হয়েছে, কারণ যে কারকের স্থান কাল বিষয় ভাব নির্দেশ করা হয় তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, অন্তস্টিয়া, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়, কিন্তু বাড়ির সাথে কোনো ধরনের বিভক্তি নেই, সো এটা হলো শূন্য বিভক্তি। নাম্বার 30 নাম্বারে বলা হয়েছে সাহেব শব্দটির বহুবচন কি? সাহেব শব্দটির বহুবচন হলো সাহেবান। সাহেব শব্দটির বহুবচন কি? সঠিক উত্তর হলো সাহেবান। কিছু বিদেশি শব্দে সে ভাষার অনুসরণে বহুবচন হয়, যেমন আনযোগে বুজুর্গ, বুজুর্গান, সাহেব, সাহেবান। 31 নম্বর প্রশ্ন, বালকেরা স্কুলে যাচ্ছে বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? সঠিক উত্তর সি, ঘটমান বর্তমান। বালকেরা স্কুলে যাচ্ছে, এটা হলো ঘটমান বর্তমান কাল, কারণ হলো কি এখানে কাজটা এখনো শেষ হয়নি, কাজটা চলতেছে, হ্যাঁ, কাজটা বর্তমান বোঝাচ্ছে আর কি, যে তারা যাইতেছে বর্তমানে। সো যেমন তামিম বই পড়ছে, তারপর তাহসান গান গাইছে মানে বর্তমানে গাচ্ছে। সো এগুলো হলো ঘটমান বর্তমান কাল। এরপরে নাম্বার 32 নম্বরে বলা হয়েছে লেফাফা শব্দের অর্থ কি? লেফাফা শব্দের অর্থ মোড়ক। লেফাফা শব্দের অর্থ কি? সঠিক উত্তর বি, মোড়ক। বাংলা একাডেমির আধুনিক বাংলা বানান অনুযায়ী লেফাফা শব্দের অর্থ চিঠি ইত্যাদি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক বা খাম বা এনভেলপ। নাম্বার 33 বলা হচ্ছে মৃন্ময়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর হলো মৃৎ যোগ ময়, মৃন্ময়। মৃন্ময় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? মৃৎ যোগ ময়, মৃন্ময়। তেমন আরো কয়েকটা যদি আমরা অপশনে দেখতে পাই, সেটা হচ্ছে কি দিক যোগ নির্ণয়। দিক নির্ণয়, এখানে কিন্তু গ হবে অথবা উ হবে, হ্যাঁ। দিক যোগ নির্ণয়, দিক নির্ণয় অথবা দিক নির্ণয়। বাক যোগ ময়, বাংময়। তৎযোগময়, তন্ময়। জগৎ যোগ নাথ, জগন্নাথ ইত্যাদি। নাম্বার 34 নম্বরে বলা হয়েছে কোনটা ফার্সি শব্দ? সঠিক উত্তর সি, পেরেশান। কোনটা ফার্সি শব্দ? সঠিক উত্তর সি, পেরেশান। পেরেশান এটা একটা ফার্সি শব্দ। উল্লেখ্য মুসাফির, তাকদির, মাজলুম এগুলো হলো আরবি শব্দ, এখানে অপশন দেওয়া আছে। তার মানে হলো গিয়ে পেরেশান হলো ফার্সি শব্দ, তাকদির হলো আরবি শব্দ, মাজলুম আরবি শব্দ, মুসাফির আরবি শব্দ। নাম্বার 35 নম্বর বলা হয়েছে চৌহদ্দি শব্দটি কোন ভাষা শব্দ ছিল রচনা? আচ্ছা, চৌহদ্দি। ওকে, চৌহদ্দি কিন্তু দুইটা ভাষার মিশ্রণে গঠিত, একটা চৌ এটা ফার্সি আর হদ্দি এটা আরবি। তার মানে সঠিক উত্তর সি, কোন দুইটি ভাষার মিলনে শব্দটা তৈরি হয়েছে? সেটা হচ্ছে ফার্সি এবং আরবি। চৌ মানে কি? ফার্সি, আর হদ্দি হলো আরবি শব্দ। তেমনি আরো কিছুই দেখি, সেটা হলো হাট বাজার। হাট হলো বাংলা শব্দ, বাজার হলো ফার্সি শব্দ। হাট বাজার বাংলা প্লাস ফার্সি শব্দের মিলনে গঠিত শব্দ। হেড মৌলবী, হেড হলো ইংরেজি শব্দ এবং মৌলবী হলো ফার্সি শব্দ। হেড পণ্ডিত, হেড হলো ইংরেজি শব্দ, পণ্ডিত হলো তৎসম শব্দ। এটা খুবই গুরুত্বপূর্ণ, পণ্ডিত কোন শ্রেণীর শব্দ? পণ্ডিত হলো তৎসম শব্দ। তারপর হলো খ্রিস্টাব্দ শব্দ ইংরেজি প্লাস তৎসম শব্দ, এই দুইটা মিলে হয় খ্রিস্টাব্দ। তারপর হলো ডাক্তারখানা, ডাক্তার হলো ইংরেজি শব্দ এবং খানা হলো ফার্সি শব্দ। নাম্বার 36 নাম্বার বলা হয়েছে কোন বাক্যে নাম পুরুষ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর এ, ওরা কি করে। কোন বাক্যে নাম পুরুষ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর এ, ওরা কি করে। কারো সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে, যেমন সে, তিনি, তারা ইত্যাদি।
নাম্বার 37 নাম্বার বলা হয়েছে চাচা কাহিনী এর লেখক কে? সঠিক উত্তর হলো সি, সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী এর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর চাচা কাহিনী 1952 সালের একটা ছোট গল্প। তার রচিত বিখ্যাত ছোট গল্প হলো টুনি মেম। টুনি মেম সৈয়দ মুজতবা আলীর রচিত। তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম দেশে বিদেশে। দেশে বিদেশে কে লিখেছেন? মুজতবা আলী। টুনি ম্যাম ছোট গল্প কার রচনা? মুজতবা আলী। চাচা কাহিনী কার লেখা? মুজতবা আলী। এবং তার দুইটা বিখ্যাত উপন্যাস অবিশ্বাস্য এবং শবনম। শবনম মুজতবা আলীর রচিত একটা উপন্যাস এবং অবিশ্বাস্য এটা হলো মুজতবা আলীর রচিত একটা উপন্যাস। নাম্বার 38 নাম্বার বলা হয়েছে উপসর্গ কোনটি? সঠিক উত্তর অতি। অতি থেকে চেয়ে দ্বারা, থেকে চেয়ে দ্বারা, এগুলো হচ্ছে অব্যয় এবং উপসর্গ, কিন্তু অতি হলো অব্যয় এবং বিভক্তি, কিন্তু অতি হলো কি? এটা একটা উপসর্গ, তথ্যটা মনে রাখতে হবে। হ্যাঁ, নাম্বার 39 নাম্বারে বলা হয়েছে 99-এর ধাক্কা। 99-এর ধাক্কা মানে কি? 99-এর ধাক্কা শব্দের অর্থ সঠিক উত্তর বি, সঞ্চয়ের প্রবৃত্তি। 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ হলো আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কি? আসন্ন বিপদ। নাম্বার 40 নম্বরে বলা হয়েছে কুন্তল শব্দের অর্থ কি? সঠিক উত্তর ডি, কুন্তল শব্দের অর্থ হচ্ছে চুল। কুন্তল শব্দের অর্থ কি? চুল। এখানে আরো কয়েকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে কুন্তল শব্দের অর্থ চুল, কেশ, অলোক, চিকুর, শিরোচ এবং শিররিচ ইত্যাদি। কপল শব্দের অর্থ কি? গণ্ডদেশ বা গাল। গাল মানে হলো কপল, দেহ। দেহ হলো গাত্র, গা, শরীর। তনু শব্দের অর্থ কি? দেহ, তথ্যটা মনে রাখবেন। কপাল মানে কি? ললাট, ভাগ্য, অদৃশ্য ইত্যাদি। হাত, কর মানে হাত, হস্ত, ভুজ, বাহু, পানি। পানিতে মূর্ধন্য না, এটা দেখতে হবে। হ্যাঁ, তারপর কথায় ই শব্দ কি? প্রতিশব্দ। বাক্য, ভাষা, বাণী, উক্তি, বচন, বচন ইত্যাদি, এগুলো হলো গিয়ে প্রতিশব্দ। সো তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার 40 বলা হয়েছে কুন্তল শব্দের অর্থ কি? সঠিক উত্তর হলো চুল। কুন্তল মানে চুল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। নাম্বার 41 বলা হচ্ছে শেষের কবিতা। কি ধরনের গ্রন্থ শেষের কবিতা? এটা হলো কি একটা উপন্যাস। শেষের কবিতা 1929 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এটা একটা উপন্যাস। এটি প্রবাসী পত্রিকায় ছাপা হয়। কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় ছাপা হয় 1928 সালে। ভাষার অসামঞ্জস্য, ঔজ্জ্বল্য, দৃপ্ত কবিত্বদীপ্তি ইত্যাদি স্বতন্ত্রই আচ্ছা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর একটা সৃষ্টি। সো তথ্যটা মনে রাখতে হবে যে এটাই গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটা উপন্যাস। 1929 সালে তিনি রচনা করেন এবং এটা প্রবাসী পত্রিকায় আসলে ছাপা হয়। পরবর্তী প্রশ্ন নাম্বার 42 বলা হয়েছে চন্দ্র কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর ক, তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ। কিছু তৎসম শব্দের উদাহরণ হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্মপত্র, মনুষ্য, মস্তকন্য, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা ইত্যাদি। এগুলো হলো সংস্কৃত শব্দ। নাম্বার 43 বলা হচ্ছে গাছ থেকে ফল পড়ে, এটা কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক। এখানে এই তথ্যটা একটু মনে রাখলে কারকগুলো নির্ণয় করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যা থেকে কিছু বিচ্ছিত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। তার মানে গাছ থেকে ফল পড়ে। কি থেকে? গাছ থেকে। হ্যাঁ, গাছ থেকে কি হয়? সো এই জন্য এটা হলো অপাদান কারক। এরপরে নাম্বার 44 বলা হয়েছে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কিসে? সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য হয় ক্রিয়া এবং সর্বনামে। কারণ সাধু ভাষার ক্রিয়া এবং সর্বনাম সবসময় বড় হয়, লম্বা করে হয়। যেমন যাইতেছি, খাইতেছি, কিন্তু এটা চলিত ভাষা হয় খাই, আর ইসে হয় খাইতেছি। চলিত ভাষা হয় তার, কিন্তু সাধু ভাষা হয় তাহারা ইত্যাদি। নাম্বার 45 বলা হয়েছে শকুন্তলার অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলার এর কে অনুবাদক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন নাম্বার 46 সমাস ভাষাকে আসলে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন নাম্বার 47 বলা হয়েছে মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ, এটা আসলে কি? এটা একটা অনুবাদ। মুখরা রমণী বশীকরণ এটা হলো টাইমিং অফ দ্য শেরো, এই নাটকের অনুবাদক, যেটা দ্য টেমিং অফ দ্য শেরো, এই শেক্সপিয়ারের একটা নাটক। এই নাটকের অনুবাদক করেন মুখরা রমণী বশীকরণ। নাম্বার 48 বলা হয়েছে
যাহা সহজে অতিক্রম হওয়া যায় না তাকে এক কথায় কি বলে? যাহা সহজে অতিক্রম হওয়া যায় না তাকে এক কথায় বলে দুস্তর। যাহা সহজে সরি। যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে এক কথায় বলা হয় দুস্তর। যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে বলা হয় দুস্তর। যেখানে যাওয়া কষ্টকর সেটাকে বলা হয় দুর্গম। যা কষ্টে জয় করা যায় সেটাকে বলা হয় দুর্জয়। যা কষ্টে লাভ করা যায় সেটাকে বলা হয় দুর্লভ। মানে কষ্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে ওগুলো দু দিয়ে শুরু হবে, হ্যাঁ? যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর। যেখানে যাওয়া কষ্টকর সেটা হলো দুর্গম। যা কষ্টে জয়লাভ করা যায় সেটা হলো দুর্জয়। যা কষ্টে লাভ করা যায় সেটা হচ্ছে দুর্লভ। নাম্বার ৪৯। ৪৯ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাধু ও চলিত রীতির মিশ্রণে কোন বাক্য কোন দোষে দুষ্ট হয়? সঠিক উত্তর গুরুচণ্ডালী। সাধু এবং চলিত ভাষা এই দুইটার মিশ্রণে যে বাক্য গঠিত সেটাকে বলা হয় গুরুচণ্ডালী। নাম্বার ৫০। ৫০ নাম্বারে বলা হয়েছে সামষ্টিক বিশেষ্য পদ কোনটি? সামষ্টিক বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বি, সভা। সামষ্টিক বিশেষ্য পদ কোনটি? সভা। যেই পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি, প্রাণী সমষ্টি বোঝায় তাকেই সামষ্টিক বিশেষ্য বলে, যেমন সমিতি। একজন দিয়ে তো আসলে সমিতি হয় না। সমিতি করতে হলে অনেকজন মানুষ লাগে। পঞ্চায়েত তো একজনে হয় না, অনেকজন মানুষের সমন্বয় বা সমষ্টি হলো পঞ্চায়েত। সভা তো একজন দিয়ে হয় না, অনেকজন মানুষের সমন্বয় বা সামষ্টিক, সেটা হলো সভা। জনতা, মাহফিল, ঝাঁক, বহর, দল এগুলো হলো সামষ্টিক বিশেষ্য। এই ছিল মোটামুটি প্রথম হাফ। আসলে আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। এইজন্য আমরা পরবর্তী হাফ দ্বিতীয় ভিডিওতে শেয়ার করব। আপনারা পরবর্তীটা দেখে নিন। তাহলে আসলে ফিল্ড অফিসার পদের যেই পরীক্ষাটা হবে এটা আশা করি আপনি প্রশ্নের ধারণা পেলে এবং এখান থেকে অনেক কিছু কমন পড়বে। সেক্ষেত্রে আশা করি অনেক উপকৃত হবেন এবং আপনার কোয়ালিফাই হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।